চলুন আজ একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শোনা যাক। এমন একটা কোম্পানির গল্প যেটা তার ইন্ডাস্ট্রিতে একজন চ্যাম্পিয়নের মতো, কিন্তু এখন একটা বেশ বড়সড় ঝড়ের মোকাবেলা করছে। আমরা দেখব বাংলাদেশের এই সেরা হোটেল কোম্পানিটার বর্তমান অবস্থাটা আসলে ঠিক কেমন। আচ্ছা, গল্পটা শুরু করার আগে চলুন একটু বড় চিত্রটা দেখি। পুরো বিশ্বের হসপিটালিটি মানে আতিথেয়তা শিল্প, এটা কিন্তু বিশাল একটা বাজার। আর ২০২৪ সালে এই শিল্পের মোট আয় ছিল $1 ট্রিলিয়ন বেশি। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় যে এই সেক্টরটা কতটা শক্তিশালী। তো কোনো একটা কোম্পানিকে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে তার চারপাশের দুনিয়াটা, মানে তার খেলার মাঠটা বোঝা দরকার, তাই না? আর এই জন্য আমরা প্রথমে বৈশ্বিক আর আঞ্চলিক ট্রেন্ডগুলো একটু দেখে নেব। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। সারা বিশ্বে পর্যটকদের সংখ্যা যেখানে ৫% বেড়েছে, সেখানে শুধু এশিয়া প্যাসিফিক অঞ্চলেই এই গ্রোথটা ১২%। মানে বাকি বিশ্বের চেয়ে এই অঞ্চলটা অনেক দ্রুত গতিতে এগোচ্ছে আর ভ্রমণের জন্য একটা হটস্পট হয়ে উঠছে। এবার যদি আরেকটু জুম ইন করে বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখব এখানকার হসপিটালিটি সেক্টরটাও কিন্তু বসে নেই। দেশের ভেতরের ট্যুরিজম আর বিদেশি বিনিয়োগের কারণে এখানেও একটা বড়সড় পরিবর্তন আসছে। রেজিস্টার্ড হোটেল আর রিসর্টের সংখ্যাই তো ৩,০০০-এর বেশি। তবে এই গ্রোথের মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট ধরন আছে। বাংলাদেশে বেশিরভাগ অভ্যন্তরীণ ভ্রমণ, প্রায় ৮০ হয় বছরের মাত্র কয়েকটা মাসের মধ্যে, মূলত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। মানে এখানে একটা পরিষ্কার সিজনাল ডিমান্ড বা ঋতুভিত্তিক চাহিদা কাজ করে। তো এই যে পুরো প্রেক্ষাপটটা আমরা দেখলাম, এটা আমাদের একটা নির্দিষ্ট কোম্পানির গল্পের দিকে নিয়ে যাচ্ছে, যে কোম্পানিটা এই বাজারের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর তার নাম হল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সংক্ষেপে UNIQUHR, আমাদের গল্পের চ্যাম্পিয়ন। ইউনিক এইচআর কিন্তু এই বাজারে কোনো ছোটখাটো প্লেয়ার না, বলতে গেলে একদম হেভিওয়েট। ঢাকার সবচেয়ে নামিদামি আর আন্তর্জাতিকভাবে পরিচিত ৫ তারকা হোটেলগুলোর মালিকানায় আছে তারা। যেমন ধরুন দি ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা কিংবা হানসার মতো প্রিমিয়াম প্রপার্টি। এই চারটা দেখলেই ওদের ব্যবসার মডেলটা একদম পরিষ্কার হয়ে যায়। তাদের মোট আয়ের প্রায় অর্ধেক আসে রুম ভাড়া থেকে, আর বাকি অর্ধেক আসে খাবার আর পানীয় বিক্রি থেকে। অন্য সব সার্ভিস থেকে আসে মাত্র ৫%। বেশ সোজাসাপটা একটা বিজনেস মডেল। তো কোম্পানির পরিচয় তো হলো, এবার চলুন আসল জায়গায় যাই, মানে এর ফাইন্যান্সিয়ালস বা সংখ্যাগুলো দেখি আর বোঝার চেষ্টা করি একজন বিনিয়োগকারী কেন এই কোম্পানিটার প্রতি আগ্রহী হতে পারেন। শেয়ার বাজারে লিস্টেড অন্য প্রতিযোগীদের সাথে যদি ইউনিক এইচআরকে তুলনা করা হয়, তাহলে একটা সংখ্যা একেবারে চোখে পড়ার মতো। দেখুন তো কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা হলো নেট মার্জিন। ইউনিক এইচআরের লাভ করার ক্ষমতা মানে প্রফিটেবিলিটি তার প্রতিযোগীদের চেয়ে অনেক অনেক বেশি। যেখানে তাদের নেট প্রফিট মার্জিন ৪৬%-এর উপরে, সেখানে অন্যদের অবস্থা দেখুন। এটা প্রমাণ করে যে তারা তাদের ব্যবসাটা কতটা দক্ষতার সাথে পরিচালনা করে। শুধু তাই না, এর ভ্যালুয়েশনও কিন্তু বেশ আকর্ষণীয়। কোম্পানিটার পিই রেশিও মাত্র ৯.৮৭, যেখানে ইন্ডাস্ট্রির গড় হল প্রায় ৫০। সহজ কথায়, কোম্পানিটা তার আয়ের তুলনায় শেয়ার বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, যা সাধারণত বিনিয়োগকারীদের জন্য একটা ভালো খবর। তাহলে আমরা কি দেখলাম? একটা দারুণ লাভজনক বাজারের সেরা কোম্পানি, যেটা আবার আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। ইনি তো আমাদের চ্যাম্পিয়ন। কিন্তু এখানেই তো গল্পের মোড়। এবার আসছে সেই ঝড়টা, যার মুখোমুখি হতে হচ্ছে এই চ্যাম্পিয়নকে। ঝড়ের মূল কারণটা হল রাজনৈতিক অস্থিতিশীলতা। এর কারণে বিদেশি গেস্ট আসা অনেক কমে গেছে, আর এই বিদেশি গেস্টরাই কিন্তু ইউনিক এইচআরএলের মতো লাক্সারি হোটেলগুলোর প্রধান কাস্টমার, যার সরাসরি প্রভাব পড়েছে তাদের আয়ের উপর। প্রায় ১৫% পর্যন্ত আয় কমে গেছে। আর এই সমস্যাটা কোনো বানানো কথা বা অনুমান নয়, একেবারে বাস্তব। কোম্পানির সিইও শাকাবাত হোসেন নিজেই বলেছেন যে কিভাবে তাদের আয় ১ বছরের ব্যবধানে ২০ কোটি থেকে কমে ১৭ কোটি টাকায় নেমে এসেছে। এখন গেস্ট কম, তাই রুম খালি না রাখার জন্য কোম্পানিকে দামও কমাতে হচ্ছে। যেখানে আগে একটা রুমের ভাড়া ছিল প্রায় $২০০, এখন সেটা $১৫০ নেমে এসেছে। ফলে তাদের আয়ের উপর চাপটা আরও বাড়ছে। আর এই সব কিছুর ফলে কোম্পানির ভেতরেও তৈরি হয়েছে নানা রকম চাপ। একদিকে যেমন তাদের ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি ডলার সংকটের কারণে সাপ্লাই চেইন ম্যানেজ করাও কঠিন হয়ে পড়েছে। তার উপর আবার আমদানি করা পণ্যের ওপর ট্যাক্সও বেড়ে গেছে বহুগুণ। এখানে ইন্টারেস্ট কভারেজ রেশিওর 0.6 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এর সহজ মানে হল কোম্পানিটা এখন যা আয় করছে তা দিয়ে ব্যাংকের ঋণের সুদও ঠিকমতো পরিশোধ করতে পারছে না। এটা কিন্তু একটা বেশ বড় আর্থিক ঝুঁকি। তো সব মিলিয়ে এখন প্রশ্নটা হল,
একজন বিশ্লেষক এই পরিস্থিতিটাকে কিভাবে দেখবেন? একদিকে কোম্পানির এতগুলো ভালো দিক, আবার অন্যদিকে এত বড় বড় ঝুঁকি। দুটোর মধ্যে ভারসাম্য করা হবে কিভাবে? সুতরাং মূল ব্যাপারটা হলো এটা একটা পরস্পর বিরোধী চিত্র। একদিকে কোম্পানিটা তার মার্কেটের লিডার, দারুণ লাভজনক আর ভ্যালুয়েশনও আকর্ষণীয়। আবার অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি, ঋণ পরিশোধের চিন্তা আর আমদানির উপর নির্ভরতার মতো বড় বড় দুর্বলতাও রয়েছে। সব দিক বিবেচনা করে বিশ্লেষকদের চূড়ান্ত রায় হল নিউট্রাল বা আন্ডারওয়েট। এর মানে হল আপাতত বাইরের ঝুঁকি আর ভেতরের আর্থিক উদ্বেগগুলো কোম্পানির শক্তিশালী দিকগুলোকে ছাপিয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে স্টকটি কেনার চেয়ে বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, ঠিক কোন সময়ে একটা চমৎকার দারুণ কোম্পানিও পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পরিণত হতে পারে। এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।